23 ডিসেম্বর 2024 সালে রাজস্থানের কোটপুতলি ডিস্ট্রিক্টের বারিয়ালিধানি গ্রামের বাসিন্দা 3 বছরের বাচ্চা চেতনা দুপুরবেলা সে তার বাবার সাথে জমিতে যায়। আর জমির পাশেই 700 ফুট গর্ত একটি বোরহোল ছিল। আর গর্তের সম্বন্ধে সেই 3 বছরের চেতনা কিছুই জানতো না। চেতনার বাবা জমিতে কাজ করছিল আর চেতনা সেখানে খেলা করছিল। দুপুর প্রায় 1:50 মিনিটে চেতনা খেলতে খেলতে সেই গর্তের দিকে চলে যায়। আর তার বাবা তখনও কাজ করছিল। কিন্তু কিছুক্ষণ পরে তার বাবা দেখে যে চেতনা সেখানে নেই। তার বাবা ভাবে যে হয়তো চেতনা বাড়িতে চলে গেছে। তখন তার বাবাও বাড়ির দিকে রওনা দেয়। আর যাওয়ার সময় তার নজরে পড়ে সেই গর্তের সাইডে মাটিগুলো কেমন যেন ছড়িয়ে ছিটিয়ে আছে। তখন তার বাবা সেই গর্তের পাশে গিয়ে বসে আর সে কান্নার মতো আওয়াজ শুনতে পায় সেই গর্তের ভেতর থেকে। তখন তার বাবা চেতনাকে ডাকতে থাকে। আর ঠিক সেই সময় চেতনা সেই গর্তের ভেতর থেকে কান্না করে আর বাবাকে ডাকতে থাকে। এইটা দেখে তার বাবা পুরো স্তব্ধ হয়ে যায়। মনে হচ্ছিল যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সে বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। সে যেন পাগল হয়ে যায়। তখন তার বাবা তাড়াতাড়ি বাড়িতে গিয়ে সবাইকে সেই গর্তের কাছে ডেকে নিয়ে আসে। আর এইরকম ঘটনা দেখে সবাই হতভম্ব হয়ে যায়। কেউ বুঝে উঠতে পারছিল না আসলে তারা কি করবে। তখন গ্রামের কয়েকজন মিলে সরকারি দপ্তরে সব ঘটনা জানায়। আর প্রায় দুপুর 2:30টার দিকে এনডিআরএফ আর এসডিআরএফ টিম সেই ঘটনাস্থলে এসে পৌঁছায়। আর তখনও চেতনা সেই গর্তের ভেতরে খুব কান্না করছিল। কিন্তু সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো এই গর্তটি ছিল 700 ফুট গভীর। কিন্তু কেউ জানতো না চেতনা সেই গর্তের ঠিক কোন স্থানে আটকে আছে। উদ্ধারকারী সংস্থা এনডিআরএফ আর এসডিআরএফ টিম সেই গর্তের পাশ থেকে সবাইকে দূরে সরায় আর চেতনার ফ্যামিলিকে শান্ত করায়। আর এখানে তাদের 1 ঘন্টা সময় লেগে যায়। দুপুর 3:20 মিনিটে একটি মেডিকেল টিম সেই ঘটনাস্থলে এসে পৌঁছায়। আর 3:45 মিনিটে একটি পাইপের সাহায্যে চেতনার কাছে অক্সিজেন পৌঁছানোর ব্যবস্থা করা হয় যেন চেতনা কোনো অসুবিধা না হয় নিঃশ্বাস নিতে। তারপর সন্ধ্যা 5:15 মিনিটে উদ্ধার কার্য শুরু করা হয়। প্রথমে গর্তের ভেতরে দড়ি ফেলে চেতনাকে বাইরে বের করার চেষ্টা করা হয়। কিন্তু রেস্কিউ টিমের সব চেষ্টাই ব্যর্থ হচ্ছিল, কারণ গর্তের ভেতরে ছিল খুবই অন্ধকার। আর তারা কেউ জানতো না যে চেতনা ঠিক কতটা গভীরে আছে। রেস্কিউ টিমের সব সদস্যদের কাছে এটি তাদের জীবনের সবথেকে কঠিন রেস্কিউ বলে মনে হচ্ছিল। তখন রেস্কিউ টিম সবাইকে জানায় যে তারা এই গর্তের পাশে আরেকটি এল সেফের গর্ত করবে, যার দ্বারা তারা চেতনাকে উদ্ধার করবে সেই গর্ত থেকে। আর গর্ত করার আগে তারা অনেক চেষ্টা করে, সারা রাত চেষ্টা করেও তারা বিফল হয়। তারপর 24 ডিসেম্বর সকাল 5:30টার সময় একটি ক্যামেরা পৌঁছানো হয় চেতনার কাছে, যেখানে দেখা যায় চেতনা ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছে না। রেস্কিউ টিম চেতনার ফ্যামিলির কাছে পারমিশন নিয়ে একটি দড়ির মাথায় একটি হুক বেঁধে গর্তের ভেতরে ফেলে। আর ক্যামেরার সাহায্যে দেখে সেই হুকটিকে চেতনার জামায় আটকে দেওয়া হয় এবং উপর থেকে দড়ি দিয়ে ধীরে ধীরে টানতে থাকে উপরের দিকে। আর চেতনা ধীরে ধীরে উপরের দিকে উঠে আসতে থাকে। কিন্তু 30 ফুট উপরে আসার পরেই চেতনা একটি সরু জায়গায় আটকে পড়ে। রেস্কিউ টিম অনেক চেষ্টা করে কিন্তু চেতনা সেই জায়গাতেই আটকে থাকে। আর তখন সবার মনে একটাই প্রশ্ন জাগছিল, চেতনাকে সেই গর্ত থেকে বাইরে বেরোতে পারবে নাকি সেখানেই থেকে যাবে। তারা কেউ জানতো না যে এই রেস্কিউ অপারেশন ভারতের সবথেকে কঠিন আর যন্ত্রণাদায়ক রেস্কিউ হবে। রেস্কিউ টিম তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু তাদের সামনে আরেকটি বড় বিপদ এসে দাঁড়ায়। কিছুক্ষণ পরে সেখানে বৃষ্টি শুরু হয়ে পড়ে, যার কারণে কয়েক ঘন্টার জন্য উদ্ধার কাজ বন্ধ রাখা হয়। বৃষ্টি থামার পরে তারা সেই গর্তের পাশে আরেকটি গর্ত করার জন্য রাতে তারা পাইলিং মেশিন নিয়ে আসে। কিন্তু রাত বেশি হওয়ার কারণে আর মাঝারি বৃষ্টির কারণে রেস্কিউ বন্ধ থাকে। পরের দিন 25 ডিসেম্বর সকাল 8টার সময় তারা মেপে দেখে চেতনা 150 ফিট নিচে আটকে আছে। রেস্কিউ টিম গর্ত করার কাজ শুরু করে দেয়। আগের গর্ত থেকে 10 ফিট দূরে তারা গর্ত করতে শুরু করে। কিন্তু তারা যেখানে গর্ত করছিল সেখানকার মাটি ছিল খুবই শক্ত, যার কারণে দুপুর 1টা পর্যন্ত তারা মাত্র 40 ফুট গর্ত করতে সক্ষম হয়। এবং তারপরে পাইলিং মেশিন কাজ করা বন্ধ করে দেয় এবং রেস্কিউ 5 ঘন্টা বন্ধ থাকে। তারপরে তারা ক্যামেরার সাহায্যে দেখে চেতনা কোনো রকম কোনো সাড়া দিচ্ছে না, তার মুভমেন্ট বন্ধ হয়ে গেছে। চেতনা 2 দিন থেকে না খেয়েছিল, না কোনো খাবার আর না কোনো জল। আর সন্ধ্যা 6টার সময় 200 ফিট ক্যাপাসিটির একটি পাইলিং মেশিন নিয়ে আসা হয়। আর এই মেশিন চালানোর জন্য গুজরাট থেকে একটি স্পেশাল টিম ডাকা হয়। রাত 8টার সময় রেড মাইনের টিম ঘটনাস্থলে এসে পৌঁছায়। রাত 9টার সময় চেতনার মায়ের শারীরিক অসুস্থতা শুরু হয়ে যায়। আর রাত প্রায় 11টার সময় কোটপুতলির কালেক্টর কল্পনা আগরওয়াল ঘটনাস্থলে এসে পৌঁছায়। 26 ডিসেম্বর সকালে আবার গর্তের কাজ শুরু করা হয়। কিন্তু 40 ফুট গর্ত করার পর বড় একটা পাথরের খণ্ড পড়ে পাইলিং মেশিনের সামনে, যেটা কাটতে তাদের প্রায় 6 ঘন্টা সময় লেগে যায়। তারপর সেখানকার মাটি জেসিবি দিয়ে সরানো হয়।
পরের দিন 27শে ডিসেম্বর সকালে তারা প্রায় 170 ফিট গভীর গর্ত করে ফেলে। আর দুপুর 12টার সময় গর্তের ভেতরে লোহার পাইপ ঢোকানো হয়। তারপর আবার ক্যামেরার সাহায্যে দেখা হয় চেতনার পরিস্থিতি, কিন্তু তখনও চেতনা কোনোরকম কোনো মুভমেন্ট করছিল না। আর তার কিছুক্ষণ পরেই দুপুর 1টার সময় আবার বৃষ্টি শুরু হয়ে পড়ে এবং রেস্কিউ আবার বন্ধ থাকে। এই সময় চেতনাকে উদ্ধার করার জন্য সেখানে প্রায় 400 জনেরও বেশি রেস্কিউয়ার উপস্থিত ছিল। তখন চেতনার মা মিডিয়াকে জানায় রেস্কিউ টিম ঠিকমতো কাজ করছে না। পরের দিন 28শে ডিসেম্বর এনডিআরএফ টিম 2 জন করে 6 জনের একটি টিম তৈরি করে, যারা কিনা সেই পাইপের ভেতরে গিয়ে এরকম এল শেপের একটি গর্ত করবে। আর সারাদিন এই গর্ত করার কাজ চলতে থাকে। পরের দিন 29শে ডিসেম্বর সারাদিনেও গর্তের কাজ শেষ হয় না এবং তার পরের দিন 30শে ডিসেম্বর তারা জানায় যে আজ চেতনাকে যেভাবে হোক সেই গর্তে থেকে তারা বাইরে বের করে নিয়ে আসবে। কিন্তু ভেতরে পাথর থাকার কারণে গর্ত করতে অনেক সময় লাগছিল। আর 170 ফুট নিচে রেস্কিউ টিম ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছিল না, যার কারণে মাঝে মাঝে কাজ বন্ধ রাখা হচ্ছিল। 31শে ডিসেম্বর তারা গর্ত কমপ্লিট করে ফেলে। আর তখন সবাই অবাক হয়ে পড়ে এই কথা শুনে যে রেস্কিউ টিম এল শেপের যে গর্তটি করেছে সেটি ভুল করা হয়েছে। কিন্তু পরে তারা জিপিআরএস এর মাধ্যমে আবার গর্তের কাজ শুরু করে। সারা রাত কাজ চলতে থাকে এবং 1 জানুয়ারি সকালে এনডিআরএফ টিমের মেম্বার মহাদেব সিং চেতনার কাছাকাছি পৌঁছে যায়, যার পরে সেই গর্তের আশেপাশে ফিনাইল ছিটানো হয়, যেটা কিনা দুর্গন্ধ থেকে বাঁচার জন্য করা হয়। এরপর সন্ধ্যাবেলা এনডিআরএফ টিমের মেম্বার মহাদেব সিং একটি কাপড়ে বেঁধে চেতনাকে বাইরে বের করে নিয়ে আসে এবং সাথে সাথে হসপিটালে পাঠানো হয় চেতনাকে। কিছুক্ষণ পরে ডাক্তার জানায় চেতনা অনেক আগেই মারা গেছে। এই কথা শুনে চেতনার মা ও বাবা পুরোপুরিভাবে ভেঙে পড়ে এবং চেতনার মৃত্যুর জন্য রেস্কিউ টিমকে দায়ী করে। তাদের বক্তব্য ছিল যে রেস্কিউ টিম ঠিকঠাক কাজ করেনি, যার কারণে চেতনা মারা গেছে। এই রেস্কিউ অপারেশন 10 দিন পর্যন্ত চলেছিল আর এই রেস্কিউটি করতে তাদের প্রায় 5 কোটি টাকার মতন খরচা হয়েছিল।